Disclaimer. The content on this channel is provided for news, educational, and informational purposes only. We aim to share accurate and verified information from trusted public sources. কৃষ্ণা সত্যজিৎ রায় এটা করেছিল। মিস করে গেছি।
প্রদর্শনী, বিশেষ করে আপনাদের ফটোগ্রাফের অনেক সময় সম্মুখীন হতে হয়। সেলফি যুগে আজকে আপনার অনুভূতিটা কিরকম? আমি বাকরুদ্ধ। আমি কি বলবো, আমি বলে বোঝাতে পারছি না যে আজকে এসে এখানে এসে শৈশাবুদে এসে আমার যে কি কি সমৃদ্ধ হলাম, এটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। এটা আমার কাছে এই বয়ানে এটা প্রকাশ করা খুব মুশকিল। আমি চন্দ্রনাথ বাবুর কাছে কৃতজ্ঞ থাকলাম যে উনি আমার নাম্বার জোগাড় করে আমাকে ডেকেছেন এবং এরকম একটা অভিজ্ঞতার মধ্যে আমাকে উনি এনে ফেললেন। তার জন্য ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। আমার কাছে এটা প্রথমবার কলকাতা কথকথার এই এক্সিবিশনের এই প্রদর্শনীর। আমি একটা জিনিস আমি ওনাকে কথা দিয়ে গেলাম যে আমি শহরে থাকলে এবং যখনই ওনাদের এরকম এক্সিবিশন হবে, যে কোনো বিষয়ে হোক না কেন, আমি অবশ্যই আসবো এবং আমি নিজেকে সমৃদ্ধ করতে আসবো। এটুকু, এর থেকে বেশি কিছু বলার নেই। আমি ঘোরের মধ্যে রয়েছি। আমি একটু আগেই বলছিলাম যে আমি এক একটা করে যুগ যেন আমার সামনে খুলে যাচ্ছিল এক একটা সইয়ের মাধ্যমে। তো এইটুকুই বলার যে আমাদের এত মানে কত অজানারে, সত্যি কত অজানারে। আমি এই এক একটা সইয়ের মধ্যে দিয়ে যেন সেই এক একটা অজানাকে খুঁজে পাচ্ছিলাম। আর এখানে এসে অনেক গুণী মানুষের সাথে আবার দেখা হয়ে গেল এবং চন্দ্রনাথ বাবুর জন্য এটা সম্ভব হয়েছে এবং কলকাতা কথকথার জন্য হলো। আমি আন্তরিকভাবে চাইছি যে আরো মানুষ জানুন এই প্রদর্শনীর মাধ্যমে। আমি যাকে যাকে পারবো এই কথা বলবো, এই প্রদর্শনীর কথা বলবো। কালকে আরেকটা দিন বাকি আছে এবছরের মতন। মানে এই প্রদর্শনীটি, শৈশাবুদের এই প্রদর্শনীটি, এছাড়াও ওনাদের আরো পরিকল্পনা আছে আমি শুনলাম। আমি এবার থেকে কথা দিচ্ছি যে আমি কলকাতা কথকথার সাথে আছি, থাকবো। এই এত বড় প্রদর্শনী এবং কালকে শেষ, এইটা নিয়ে যদি কিছু বলো। এত বড় প্রদর্শনী তো মানে কয়েক হাজার মানুষ দেখেছেন অলরেডি। তা আগামীকাল শেষ, আগামীকাল আরো একটা সাড়া পেলাম। সাথে তোমরা দেখছো যে কি ধরনের মানুষ এসছেন, কত মানুষ এসছেন। আগামীকাল শেষ। আমাকে অনেক মানুষ ফোন করে বলেছেন আমরা রোববার যাব, যার জন্য আমরা আগামীকাল এই ভিড় হবে বলে আগামীকাল আমরা 1টা থেকে খুলছি, দুপুর 1টা থেকে খুলছি। সেলফির যুগে আজকে এই যে অটোগ্রাফ এবং এই ব্যবস্থা আবার ফিরে আসছে, এইটাকে তোমরা কিভাবে দেখছো? এটার জন্যই তো আমাদের করা, আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এই বার্তাটা পৌঁছানো যে সেলফি ছেড়েও অটোগ্রাফ নাও। কারণ হাতের লেখায় একটা আত্মিক সম্পর্ক থাকে, সেই আত্মার অনুভূতিটা হয়। পরবর্তীকালে কি স্কুলে এটা নিয়ে কোনো রকম আলোচনা সভা বা প্রদর্শনী করার ইচ্ছে আছে? সেটা যদি স্কুল ডাকে কর্তৃপক্ষ, আমরা অলরেডি এখানে স্কুলে 200টা বাচ্চা এসছে বিভিন্ন স্কুল থেকে, বিভিন্ন জায়গা থেকে। এখানে মোট কতগুলো কাজ আছে যেগুলো প্রদর্শনী হচ্ছে? কতগুলো কাজ মানে কি কি কাজ এখানে আছে তার অ্যামাউন্ট একটা সেটা এরকম ভাবে বলা যাবে না। প্রায় অন্তত 1000 খানেক ইয়ে আছে এখানে। পশ্চিমবঙ্গ সরকার এখন যে এসছে, নতুন সরকারের কাছে তোমরা কি কোনো আবেদন করছো যে একটা ভবিষ্যতে অটোগ্রাফের উপরে একটা পার্মানেন্ট করে শুধু অটোগ্রাফ কেন, আমাদের যে যা ঐতিহ্য আছে সেটাকে সংরক্ষণ করা। সংগ্রহশালার উপরে কোনো কাজ? নিশ্চয়ই সংগ্রহশালা হলে তার থেকে তো ভালো কাজ কিছু হয় না। ধন্যবাদ। আজকে এই যে প্রদর্শনী এবং আগামীকাল শেষ, বিপুল আকারে ফটোগ্রাফের উপর প্রদর্শনী এবং তাতে অংশগ্রহণ, দর্শকদের অনুভূতি, আপনার অনুভূতি কি দেখছেন এখনকার প্রজন্মের মধ্যে? নানা বয়সের লোকজন তো আসছে। একদম ঠিক কথা, নানা বয়সের লোকজন এসছেন। তবে যেটা বিশেষভাবে লক্ষণীয়
সেটা হলো এবারে কিছু স্কুলের ছাত্রছাত্রীরা এসেছিলেন এবং ক্লাস 11-12 মেইনলি। সেটা আমাদের খুব আকর্ষণ করেছে, কারণ হচ্ছে আমরা দেখেছি তাদের মধ্যে একটা উৎসাহের সঞ্চার আমরা করতে পেরেছি। শুধু তাই নয়, এর মধ্যে দু একজনকে আমরা দেখতে পারলাম যে তারা কয়েন কালেকশন করেন বা তারা বাসের টিকিট কালেকশন করেন, এবং সে নিয়ে একটা আলোচনাও হলো। তো আমরা চাই এবং আমাদের এটাও বলেছি যে আমাদের যারা সিনিয়র সংগ্রাহক আছেন তারা যেন ওদের মধ্যে ওইটাকে আরো বেশি সঞ্চালিত করতে পারেন, সেই জন্য ডেকে তারা যদি কিছু আইডিয়া দেন বা ছোটখাটো কিছু জিনিস গিফট করেন তাহলে ওরা আরো বেশি উৎসাহিত হবে। তো সেটাও আমরা করব। দাদা, এটা তো গেল প্রদর্শনী। হ্যাঁ, এটার উপরে পরবর্তীকালে যদি কখনো আলোচনা সভার আয়োজন করা হয় স্কুল বা কলেজে, সেই ক্ষেত্রে আপনাদের কি ভূমিকা থাকবে? এটা আপনারা কোনোভাবে চান? কলকাতা কথকতা অলরেডি এরকম ধরনের কিছু করেছে, যেখানে স্কুল কলেজের আমাদের অনুষ্ঠানও করা হয়েছে, এবং সত্যি কথা বলতে কি আমরা প্রদর্শনী আয়োজনের পরে আলোচনা হয়েছে এবং বিভিন্ন ছাত্রছাত্রীরা তারা আমাদের অনেক প্রশ্ন জিজ্ঞেস করেছেন এবং আমরা যথাযথ উত্তর দেবার চেষ্টা করেছি। কিন্তু মূল যে ব্যাপারটা হলো, আমরা যদি মূল বিষয়টা দেখি তাহলে আমাদের দেখতে হবে যে বাচ্চাদের মধ্যে এটাকে সঞ্চারিত করা, যে আমাদের যেই লেগাসি আমরা বহন করছি সেটা যেন ওদের মধ্যে আবার ঠিকভাবেই যায়, যাতে করে আমাদের সমাজ ব্যবস্থায় সেগুলো টিকে থাকে। সেটাই আমাদের উদ্দেশ্য। এগুলোকে সংরক্ষণ করার উপায় কি আগামী দিনে? মানে বিশেষ জিনিস বিশেষভাবে সংরক্ষণ করতে হয়। তো আমি যদি এই ধরনের এফিমেরা মানে পুরনো কাগজপত্রের কথা বলি, তাহলে তার বিশেষ কিছু নিয়মাবলী আছে, যেরকম হিউমিডিটি কন্ট্রোল করা, অ্যাসিড ফ্রি জ্যাকেটে রাখা, ঠিক জায়গায় রাখা, সেগুলো একটা মানে সংরক্ষণের মধ্যে পড়ে। তো সেটাকে শিখতে হবে এবং সেভাবেই করতে হবে, এবং সেটা আমাদের যারা সিনিয়র কালেক্টর আছি তারা আমরা চেষ্টা করি সেভাবে ওটাকে রাখার, এবং সেইভাবে ওটাকে ডিসপ্লে করার পরে আবার জায়গাতে পরিষ্কার করে সেটাকে রাখা হয়। এই যে বিভিন্নভাবে সংরক্ষণ করার কথা বললেন, সেটা বিপুল খরচ। দেখুন, আপনারা জানেন, দেখুন এগুলো তো একেবারেই আমাদের মানে নিজস্ব সংগ্রহ করে, মানে ব্যয়টা আমাদের নিজেদেরই করতে হয়। যতটা সম্ভব কস্ট কাটল করে সেটা আমরা করার চেষ্টা করি, বা অন্য কোনো উপায় অবলম্বন করি। যেমন আমি যেমন যেখানে জিনিসগুলো থাকে সেখানে অনেক নিম পাতা, শুকনো লঙ্কা, কালো জিরে এইসব দিয়েও রাখি, যাতে করে পোকা না হয়, বা মাঝে মাঝে তাকে বের করে রোদে দেওয়া, যখন বর্ষা না থাকে, হিউমিডিটি কন্ট্রোল থাকে, সেগুলো করা হয়। আমার নাম ফাল্গুনী দত্তরা, আমি কলকাতা কথকতার একজন মেম্বার।